আচ্ছা, আজকে আমরা পড়ছি হচ্ছে এনসিটিভি ওপেন বুকের ইতিহাসের দ্বিতীয় পত্র, এবং এখানে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যেই অংশগুলো ওগুলোই পড়বো খালি। তো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে 18শতকের শেষ দিকে এসে শিল্প উৎপাদন ক্ষেত্রে ইংল্যান্ডের যে বিপ্লব সাধিত হয় তা শিল্প বিপ্লব নামে পরিচিত। হ্যাঁ, তো 1800 শতকের এখানে 1837 সালে এই শিল্প বিপ্লব কথাটা প্রথম ব্যবহার করে ফরাসি সমাজতান্ত্রিক জেরেমি ব্ল্যাঙ্ক, আর 1881 সালে এটাকে পপুলার করা হচ্ছে ইংরেজ বিখ্যাত ইতিহাস গবেষক আর্নল্ড জে.বি. টোয়েন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমরা দুইটা রাজবংশের কথা জানবো। একটা হচ্ছে টিউডর রাজবংশ, যেখানে হচ্ছে এলিজাবেথ রানী ছিলেন এলিজাবেথ, এবং আরেকটা হচ্ছে স্টুয়ার্ট রাজবংশ, যেখানে যেটা শুরু করা হচ্ছে প্রথম চার্লস এবং শেষ করে প্রথম জেমস এবং শেষ করে দ্বিতীয় জেমস। হ্যাঁ, এখন টিউডর রাজবংশ চলেছে হচ্ছে 1485 সাল থেকে 1603 সাল পর্যন্ত। হ্যাঁ, এখানে অনেকগুলো রাজা ছিল, কিন্তু মেইন আমরা যাকে সবচেয়ে বেশি চিনি সেটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড বা এলিজাবেথ। তো টিউডর রাজবংশের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ সময়ে একটা শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কীভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়? এর আগের অনেক সামন্ত ছিল যারা হচ্ছে খুব অত্যাচারী ছিল। তো টিউডরের যে রাজা ছিল তারা হচ্ছে এই সামন্ত প্রভুদের দমন করে এবং নতুন নতুন কার্যকরী সংগঠন গঠন করে এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন বিচারালয় প্রতিষ্ঠা করে। তো যার কারণে কি হয়, আইনের শাসনটা খুব ভালোভাবে এখানে প্রতিষ্ঠিত হয়। শক্তিশালী রাজতন্ত্র আচ্ছা, এখানে কোনো শক্তিশালী রাজতন্ত্র হয়েছে, কিন্তু এখানে একটা যেটা ইস্যু হয়ে গেছিলো সেটা হচ্ছে এখানে দুই টাইপের খ্রিস্টান ছিল। একটা হচ্ছে চরমপন্থী প্রোটেস্ট্যান্ট, আরেকটা হচ্ছে ক্যাথলিক। তো প্রোটেস্ট্যান্ট বা পিউরিটান এদের আর ক্যাথলিকদের মধ্যে হচ্ছে অলওয়েজ দ্বন্দ্ব চলতো আর কি। হ্যাঁ, তো এখন এই শিল্প বিপ্লবের সময় এসে টিউডর রাজবংশের যে রাজা ছিল অষ্টম হেনরি। হ্যাঁ, অষ্টম হেনরি কী করছে যে আমি প্রোটেস্ট্যান্টও না, আমি ক্যাথলিকও না, আমরা হচ্ছি অ্যাংলিয়ান চার্চ। তো অ্যাংলিয়ান চার্চের যে হেড হচ্ছে রাজা। তো অ্যাংলিকান চার্চের প্রধান যেহেতু রাজা, তো এখান থেকে ক্যাথলিক আর পিউরিটান দুইজনের মধ্যে হচ্ছে মানে দুইজনের সাথে একটা ঝামেলার সৃষ্টি হয় আর কি। তো এটা আমি জানি না খুব বেশি ভালো জিনিস হচ্ছে কিনা। যাই হোক, সার্বভৌম রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করে কিভাবে? এটা হচ্ছে একটা টিউডর যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রেনেসা হয় হচ্ছে এই টিউডর রাজবংশের সময়। তো এলিজাবেথের রাজত্বকালে সাহিত্যের চরম উৎকর্ষ হয়েছিল। শেক্সপিয়ার ছিল, তারপরে শেক্সপিয়ারের কথা সবাই জানে, কিন্তু আরেকজন হচ্ছে বেকন ছিল হচ্ছে সর্বশ্রেষ্ঠ দার্শনিক এই যুগের আর কি। তো রানী এলিজাবেথের যখন মৃত্যু হয় তখন রানী এলিজাবেথের মৃত্যুর সাথে হচ্ছে এই টিউডর রাজবংশের কিন্তু মোটামুটি সমাপ্তি হয়ে যায়, এবং 1603 সালে প্রথম জেমস এই ইংল্যান্ডের সিংহাসনে বসে আর কি। তো এই প্রথম জেমস ছিল হচ্ছে স্টুয়ার্ট রাজবংশের। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে এই যে রানী এলিজাবেথের পরে যখন হচ্ছে রাজবংশ স্টুয়ার্ট রাজবংশ শুরু হয়, তখন হচ্ছে পার্লামেন্টের সাথে হচ্ছে রাজা এবং পার্লামেন্টের মধ্যে হচ্ছে একটা বিরোধ সৃষ্টি হয়, এবং জাতীয় জীবনে পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠা মানে হচ্ছে রাজা কিন্তু
অতখানি প্রাধান্য পাচ্ছে না। কেন প্রাধান্য পাচ্ছে না? কারণ হচ্ছে ওরা মনে করতো ওরা হচ্ছে ঈশ্বর প্রদত্ত বা হচ্ছে বিধিদত্ত ক্ষমতার বলে তারা হচ্ছে রাজা। তো এইটা হচ্ছে জনগণ ভালোভাবে মানে নেয় এবং এর জন্য অনেক হাঙ্গামা শুরু হয় এবং এই কারণে হচ্ছে স্টুয়ার্ট রাজবংশের শাসনামল থেকে রাজা এবং পার্লামেন্টের মধ্যে একটা বিরোধপূর্ণ সম্পর্ক সূত্রপাত হয় আর কি। ঠিক আছে? এবং এই যে ঐশ্বরিক রাজাধিকারে বিশ্বাস, এইটা অনেক ইস্যু ক্রিয়েট করে এবং এখানে প্রথম যেটা 1639 থেকে হচ্ছে 40 সাল পর্যন্ত প্রথম চার্লসের ব্যক্তিগত শাসন চলে। এই সময়ে হচ্ছে এই ঝামেলাগুলো শুরু হয় এবং পরে দীর্ঘ পার্লামেন্টের একটা অধিবেশন চলে। এটা হচ্ছে অ্যারাউন্ড 2-3 বছরের মতো চলে এবং পরে 7 বছর ধরে একটা গৃহযুদ্ধ চলে। 42 থেকে 49 সাল পর্যন্ত একটা গৃহযুদ্ধ চলে। গৃহযুদ্ধের পরে যেহেতু হচ্ছে রাজারা ওইভাবে কন্ট্রোল করতে পারেনি, তো প্রথম চার্লসকে হচ্ছে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় এবং এই মৃত্যুদণ্ডের ফলে রাজতন্ত্র এবং লর্ড সভা এই দুইটা জিনিসই হচ্ছে বিলুপ্ত হয়ে যায় এবং অলিভার ক্রমওয়েল হচ্ছে ইংল্যান্ডকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। 1660 সালের দিকে দ্বিতীয় চার্লস সিংহাসনে আরোহণ করে এবং এখান দিয়ে হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে। তো যেটা হয়েছিল এখান দিয়ে হচ্ছে অলিভার ক্রমওয়েল যখন হচ্ছে ইংল্যান্ডকে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে তখন জনগণ দেখে যে আরে আমরা যেগুলো চিন্তা করছিলাম ওগুলো তো আর পাচ্ছি না, তো আরও সাফারিং আরও বেড়ে গেছে। তো পরে হচ্ছে জনগণই ধরে পড়ে আবার দ্বিতীয় চার্লসকে হচ্ছে রাজা বানায় দেয় এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পরে আবার এখান থেকে হচ্ছে বিরোধ শুরু হয় এবং 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে এই বিরোধের অবসান হয়। 1688 সালে। আচ্ছা, 1688 সালে হচ্ছে গৌরবময় বিপ্লব যেহেতু হয় সেখানে হচ্ছে রাজবংশের অবসান ঘটে এবং এখান দিয়ে উইলিয়াম এবং মেরিকে সিংহাসন দান করে দেয় পার্লামেন্ট, কিন্তু শর্তাধীন থাকে যে পার্লামেন্টের শর্তাধীন রাখা লাগবে। জাতীয় জীবনে পার্লামেন্টই প্রধান। আর এখান দিয়ে হচ্ছে বিপ্লব পরবর্তী কয়েকটা বিল পাস হয় বা অ্যাক্ট পাস হয়। এগুলোর মধ্যে হচ্ছে বিল অফ রাইটস, মিউটিনিটি অ্যাক্ট এবং ট্রিনিয়াল অ্যাক্ট, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, টলারেশন অ্যাক্টের মাধ্যমে ধর্মীয় সহনশীলতার নীতি স্বীকৃতি পায়, এটা তো বাংলাদেশেও দরকার। 1536 সালে ওয়েলস ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে ইংল্যান্ড আর ওয়েলসের একত্রীকরণ। তো 1536 সালে ওয়েলস ইংল্যান্ডের সাথে যুক্ত হয়। তারপর এলিজাবেথ রাজত্ব করতে থাকে এবং রাজত্বের শেষ দিকে হচ্ছে আয়ারল্যান্ড বিজয় করে। আয়ারল্যান্ড বিজয়ের পর 1603 সালে যখন হচ্ছে প্রথম জেমস ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করে তখন ইংল্যান্ড ও স্কটল্যান্ড একই রাজার শাসনাধীনে চলে আসে। আচ্ছা, দেখি জায়গাটা। আচ্ছা, ইংল্যান্ডের শাসনাধীনে চলে আসে এবং 1707 সালে অ্যাক্ট অফ ইউনিয়নের মাধ্যমে এই স্কটল্যান্ড আর হচ্ছে ইংল্যান্ড এই দুটাকে একসাথে মিলায় হচ্ছে দেশ দুটোকে একসাথে মিলে হচ্ছে গ্রেট ব্রিটেন নামের একটা দেশ ক্রিয়েট করা হয় এবং ওইখানে মানে ওই দুইটা দেশ হচ্ছে একই পার্লামেন্টের শাসনাধীন বলে ঘোষণা করা হয়। স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডের দ্বিতীয় বর্গের সূত্রপাত হয়। স্টুয়ার্ট যুগে ইংল্যান্ডে রেনেসাঁর দ্বিতীয় বর্গের সূত্রপাত হয়। আচ্ছা, পরে হচ্ছে বৈজ্ঞানিক কারণ হচ্ছে শিল্প বিপ্লবের সময় হচ্ছে কিছু বিজ্ঞানী, খুব ফেমাস বিজ্ঞানী পাওয়া যায়, যেমন হচ্ছে নিউটন, হার্ভি, নেপিয়ার। হ্যাঁ, এবং এখানে কিছু দার্শনিকও থাকে, যেমন হচ্ছে জন লক, সাহিত্যিক হচ্ছে মিল্টন, ড্রাইডন, জন বানিয়ান এবং পোপ। এরা হচ্ছে খুবই উল্লেখযোগ্য কবি। এরা সবই হচ্ছে স্টুয়ার্ট শাসন আমলে। দ্বিতীয় চার্লসের রাজত্বকালে হচ্ছে রয়্যাল সোসাইটি নামক বিজ্ঞান সভা স্থাপিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে
আর্থসামাজিক পটভূমি হচ্ছে ইংল্যান্ডের মধ্যে সবসময় একটা উপনিবেশ স্থাপন করার একটা টেন্ডেন্সি ছিল, এবং এই টাইমে তাদের কিছু জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব, শিল্প কৃষি প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি, বণিক পুঁজির বিকাশ এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি। হ্যাঁ, আর হচ্ছে এই যে উপনিবেশ স্থাপনের ব্যাপারে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথম জেমসের শাসন আমলে ইংল্যান্ডের প্রথম উপনিবেশ স্থাপিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস টাউনে বা ভার্জিনিয়াতে। হ্যাঁ, এবং পরবর্তীকালে উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত থাকে এবং 1733 সালের মধ্যে 13টি উপনিবেশ স্থাপন করে, এবং এটা খালি উত্তর আমেরিকাতেই তারা বসেছিল এমন না, তারা হচ্ছে উত্তর আমেরিকার এখান দিয়ে ওয়েস্ট ইন্ডিজ, বারবাডোস, বারমুডা, জামাইকা দ্বীপ, এগুলোতে হচ্ছে ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করতে থাকে, এবং এই উপনিবেশগুলোর হচ্ছে অধিকাংশ মানুষজন ছিল হচ্ছে পিউরিটান। আর অন্যদিকে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা আমরা সবাই জানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে হচ্ছে ভারতে তারা বাণিজ্য কুঠি স্থাপন করতে থাকে, এবং কুঠিগুলো হচ্ছে কলকাতা, মাদ্রাজ, বোম্বে, এইসব জায়গাতে স্থাপন করে প্রথম দিকে, পরবর্তীতে তারা আস্তে ধীরে এটা প্রসার করে। আচ্ছা, ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু ছিল ফ্রান্স, আর হচ্ছে ফ্রান্সে হয় হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, কিন্তু এটার কিছু ডিফারেন্স আছে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে একটা যুদ্ধ, এটা এখানে হচ্ছে উত্তর আমেরিকায় ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। ইতিমধ্যে পলাশি যুদ্ধে হচ্ছে আমরা হেরে যাই, তো এখান দিয়ে লাভ তো খালি ইংল্যান্ডেরই। 1600 থেকে 1700 সালের মধ্যে ইংল্যান্ডের রপ্তানি দ্বিগুণ বেশি হয়, এবং 1700 থেকে 1750 সালে 3 গুণের বেশি বৃদ্ধি পায়। আচ্ছা, এখান দিয়ে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 1794 সালে ইংল্যান্ড ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, এবং 1698 সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। সেটা যদি আমরা লিখে রাখি, 1694 সালে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ড, আর হচ্ছে 1698 সালে হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, তারপর বয়ন শিল্পের ক্ষেত্রে যেটা হয়, তাঁতিরা, আচ্ছা এখানে হচ্ছে 3টে জিনিস দরকার। এটা হচ্ছে, একটা হচ্ছে তাঁতিরা আগে হচ্ছে কাঁচামাল নিজেরা সংগ্রহ করতো, করার পরে সেটা প্রসেস করার পরে হচ্ছে তারা একটা আউটপুট দিত, মানে বাজারজাত করতো আর কি। হ্যাঁ, এখন এই শিল্প বিপ্লবের সময় যেহেতু প্রোডাকশন চাহিদা অনেক বেড়ে যায়, তো প্রোডাকশন উন্নত করার জন্য বা প্রোডাকশন দ্রুত করার জন্য এখানে যে ব্যবসায়ীরা তাদের বলে যে তোমরা হচ্ছে তোমাদের কাঁচামাল আমরাই সরবরাহ করব, এবং উৎপাদিত পণ্য বাজার তো আমরাই করব, তোমরা খালি জিনিস বানাবো। তো তাঁতিরা তাদের স্বাধীনতা হারা যায়, এবং বণিক পুঁজিবাদী বণিক পুঁজি শিল্প পুঁজিতে রূপান্তরিত হয়। আচ্ছা, বণিক পুঁজি শিল্প পুঁজিতে রূপান্তরিত হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে তাঁতিদের আরেকটা ভাবে স্বাধীনতা হারায়, সেটা হচ্ছে আগে তাঁতিদের বাসায় বাসায় গিয়ে হচ্ছে কাজ তদারকি করা হতো, পরে এরা করলো যে তোমাদের বাড়িতে গিয়ে তদারকি করবো না, তোমাদের হচ্ছে এক জায়গাতেই তদারকি করবো, তো এই জায়গাতে আসবো, তোমরা এসে কাজ করবো, কাজ করে আবার চলে যাবো। তো এই জায়গাটার নামই পরে ফ্যাক্টরি রাখা হয়, ঠিক আছে। সো আচ্ছা, তো এখান দিয়ে হচ্ছে যে ফ্যাক্টরি বা কারখানার পূর্বসূরি হচ্ছে এই শিল্প বিপ্লবের ফলে সৃষ্টি হয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে এই সময় অনেকগুলো উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার হয়। একটা হচ্ছে ফ্লাইং শাটল, হ্যাঁ, এটা হচ্ছে বৈজ্ঞানিক মাকড় প্রবর্তন, ফ্লাইং শাটল, এটা হচ্ছে এক ধরনের বৈজ্ঞানিক
নগর প্রবর্তন। আচ্ছা, এটা আবিষ্কার করা হচ্ছে জন কে 1733 সালে। আচ্ছা, এখানে উল্লেখ হচ্ছে 1660 থেকে 1729 সাল পর্যন্ত 270টি উৎপাদন কৌশল সরকারি অফিসে নিবন্ধিত এবং পেটেন্ট হয় 270টা। আচ্ছা, হচ্ছে লাস্ট একটা অ্যাক্ট আছে এখানে, সেটা হচ্ছে নেভিগেশন অ্যাক্ট। নেভিগেশন অ্যাক্টে বলা হয়েছে প্রথম নেভিগেশন অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1651 সালে এবং সেকেন্ড নেভিগেশন অ্যাক্ট হয়েছিল 1660 সালে। তো 1651 সালের নেভিগেশন অ্যাক্টে বলা হয়েছিল যে ইংল্যান্ডে আমদানি করা হবে যা ইংল্যান্ডে আমদানি করা হবে শুধু ব্রিটিশ বাণিজ্য তরিতে বহন করতে হবে। হ্যাঁ, এটা ছিল ফার্স্ট নেভিগেশন অ্যাক্ট। সেকেন্ড নেভিগেশন অ্যাক্টে বলা হয়েছে যে এই জাহাজ তো আমাদেরই, জাহাজের সাথে কি পরিমাণ পণ্য উপনিবেশ থেকে হচ্ছে ইংল্যান্ডে রপ্তানি হবে সেটাও নির্ধারণ করা থাকবে এবং এই কোটার বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, এটাতে হচ্ছে ট্রেড ডিফিসিয়েট যাতে কম থাকে বা হচ্ছে ট্রেড ডিফিসিয়েটটা যাতে না পড়ে, এর জন্য হচ্ছে এই ধরনের আইন প্রবর্তন করে তারা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে ওই যে এই টাইমটাতে ইংল্যান্ডকে বলা হতো হচ্ছে পৃথিবীর কারখানা এবং ঐতিহাসিক প্লাম বলেছে মানবজাতির অর্থনৈতিক জীবনের বিবর্তনে নব্যপ্রস্তর যুগের পর এত বড় পরিবর্তন আর ঘটেনি। অনেক কথাই বলে মানুষজন, যাই হোক সত্য। আচ্ছা, শিল্প বিপ্লবের কারণ। শিল্প বিপ্লবের একটা কারণ হচ্ছে যে পুঁজির বিকাশ হয়, মুনাফার হার বৃদ্ধি ঘটে, ক্রমবর্ধমান পণ্যের চাহিদা অনেক বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে 1751 সালে ইংল্যান্ড এবং ওয়েলসের মোট জনসংখ্যা ছিল 6.1 মিলিয়ন। 1831 সালে দেখা যায় এই জনসংখ্যা হয়েছে 14.2 মিলিয়নে। সো এখান থেকে যেটা দেখা যাচ্ছে 80 বছরে 2.3 গুণ হচ্ছে বৃদ্ধি পায়। হ্যাঁ, আচ্ছা, তারপর যেটা দরকার এটা হচ্ছে আচ্ছা, এই সময় অনেকগুলো প্রযুক্তিগত উন্নয়ন ঘটে, যেমন হচ্ছে গুডিয়ার, ফ্যারাডে এবং এরিকসনের মতো বিজ্ঞানী বিভিন্ন উদ্ভাবন করে। কয়লা এবং ইস্পাত শিল্পের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পায় এবং এই সময় স্পিনিং জেনি, যান্ত্রিক মাকু বা ফ্লাইং শাটল, ওয়াটার ফ্রেম, মিউল মেশিন, পাওয়ার লুম, স্টিম ইঞ্জিন ইত্যাদি আবিষ্কার হয়। ঠিক আছে, এবং এই সময় যাতায়াত এবং পরিবহন খাতে অনেক উন্নত হয়। প্রাকৃতিক প্রভাব হচ্ছে ইংল্যান্ডের যেই আবহাওয়া, এই আবহাওয়া হচ্ছে এই স্যাঁতসেঁতে আবহাওয়া হচ্ছে বয়ন শিল্প উন্নয়নে বিশেষ সাহায্য করতো। কারণ হচ্ছে এই বয়ন ক্ষেত্রের যে সুতা হচ্ছে এই স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ছিঁড়ে যেত না এবং মাটির নিচে অফুরন্ত কয়লা এবং লোহার সঞ্চয় ছিল। লোহা এবং কয়লার খনিগুলো পরস্পরের কাছাকাছি হয়, এগুলো আরোহণ করা অনেক সুবিধা হয় এবং খালগুলো বিভিন্ন নদীকে যুক্ত করে জলপথ উন্নয়ন সহজ হয়। এগুলো ভূমিসঙ্গ কথাবার্তা। কিন্তু এই যে এই স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে বয়ন শিল্পের উন্নয়ন, এইটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে অনেক বিপ্লব হয়, যাকে এগুলো ইম্পর্টেন্ট না। শিল্প বিপ্লবের ফলাফল হচ্ছে 1801 থেকে 1815 সাল পর্যন্ত শিল্প উৎপাদন বার্ষিক শতকরা 4 ভাগেরও বেশি হারে বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এটা আসলে অনেক বেশি। ইংল্যান্ডের মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতে অবদান শতকরা 23.4 ভাগ থেকে 36.5 ভাগে বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর যেটা 1760 থেকে 1850, 90 বছরের মধ্যে হচ্ছে আমদানি বৃদ্ধি পায় 12 গুণ, রপ্তানি বৃদ্ধি পায় হচ্ছে 13 গুণ এবং আমদানি হতো কাঁচামাল, খাদ্যশস্য আর রপ্তানি হতো শিল্পজাত পণ্য। তো কাঁচামাল নিয়ে তারা হচ্ছে ওটার প্রসেস করে শিল্পজাত পণ্য হচ্ছে রপ্তানি করতো, তাতে প্রফিট হচ্ছে অনেক বেশি হতো, কারণ ওদের কাছে তো আর এত কাঁচামাল নাই।
ওরা তো শিল্প বিপ্লব করছে, ওরা তো কৃষি বিপ্লব ওইভাবে অত বেশি শিল্পের সাথে হচ্ছে তাল মিলায় চলতে পারে না। এবং ইংরেজদেরকে বলা হতো কি দোকানদার জাতি। একজনের কাছ থেকে কিনে আরেকজনের কাছে বেচে দিত। আচ্ছা, পুঁজিবাদের উদ্ভবের ক্ষেত্রে যে ম্যানচেস্টার শহরে অনেক বেশি হচ্ছে মানুষজন মানে পুঁজিবাদের উদ্ভবের ফলে বিভিন্ন নতুন শহর গড়ে ওঠে এবং কোনো কোনো ক্ষেত্রে পুরাতন শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যানচেস্টার। হ্যাঁ, শহরটি ছিল বহন শিল্পের প্রাণকেন্দ্র। আচ্ছা, বাকি আর এগুলো দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস এটা হচ্ছে একটি সামাজিক এবং রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য বিস্তার করে। ইংল্যান্ডে অনুরূপ ঘটনা ঘটেছিল শিল্প বিপ্লবের মাধ্যমে। ঠিক আছে, বুর্জোয়া শ্রেণী হচ্ছে এখানে শক্তিশালী হয়ে ওঠে এবং অভিজাত শ্রেণী এতদিন যে ক্ষমতা ভোগ করে এসেছিল তা লোপ পায়নি, কিন্তু আগের তুলনায় দুর্বল হয়ে যায়। শ্রমিক শ্রেণীর উদ্ভবের এখান থেকে হচ্ছে আগে ছিল হচ্ছে কি দাস প্রথা, কিন্তু এখন যেহেতু নতুন নতুন ফ্যাক্টরি গড়ে ওঠে, তো গ্রাম থেকে অনেক মানুষজন হচ্ছে শহরে চলে আসতে শুরু করে এবং শহরে কি হয়, ভূমিহীন চাকরি সম্বল শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। হ্যাঁ, যাদের কাছে হচ্ছে কোনো ল্যান্ড নেই বা হচ্ছে কোনো জমি নেই। এরা কারখানায় কঠোর পরিশ্রম করে এবং কম মজুরিতে জীবিকা নির্বাহ করে, কাইন্ড অফ হচ্ছে মানে পুঁজিবাদী দাস। হ্যাঁ, কিন্তু দাসদের মতো এরকম না আর কি, এক জায়গায় কনসেস্টেড না আর কি। তাদের কাছে কিছু স্বাধীনতা ছিল যে এই কারখানা তো ওই কারখানায় চলে যাবো। হ্যাঁ, কারখানাগুলো নোংরা, অস্বাস্থ্যকর এবং যন্ত্রপাতিগুলো এমনভাবে রাখা হতো যে শ্রমিকদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতো। হ্যাঁ, এখানে হচ্ছে সংসার একজনের উপার্জনের সংসার চলতো না বলে নারী এবং শিশুদের হচ্ছে শ্রমিক হিসেবে কাজ করতে হতো। আচ্ছা, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ। এই টাইমে হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ দেখা দেয়। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্রমই হলো সম্পদের উৎস আর কাঁচামাল প্রাকৃতিক সম্পদ, এতে সকলের সমান অধিকার আছে। এই কনসেপ্ট থেকে হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদের উদ্ভব হয় এবং সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। এখানে কারখানার মালিক প্রকৃতপক্ষে মুনাফার দাবিদার হতে পারে না, এটা কার্ল মার্কস বলে আর কি। রাজনৈতিক প্রভাব হচ্ছে শিল্পপতি এবং বণিকদের যে শ্রেণী শক্তিশালী হয় তার ফলে ভূস্বামী ও হুইগ রাজনীতিকদের একচেটিয়া অধিকার লোপ পায়। আচ্ছা, আগে হচ্ছে ভূস্বামী ছিল, এখন হচ্ছে সেটা শিল্পপতি হয়েছে আর কি, যাদের কারখানা আছে বা যারা হচ্ছে বড় স্টেজের বিজনেসম্যান। দ্বিতীয়ত হচ্ছে নিজেদের অবস্থান উন্নতির জন্য শ্রমিক শ্রেণীবদ্ধ সংঘবদ্ধ নিজেদের অবস্থার উন্নতির জন্য শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং এর ফলে ট্রেড ইউনিয়নের আন্দোলন শুরু হয়। তারা হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠন করা শুরু করে এবং এক পর্যায়ে শ্রমিক শ্রেণী ভোটাধিকার লাভ করে। আচ্ছা, এবং এই সময় হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে নিম্নতম মানে মিনিমাম ওয়েজ, তারপর হচ্ছে কর্মক্ষেত্রে শ্রম ঘন্টা, যেমন 8 ঘন্টা ছিল না, যাই হোক, বাট কর্মক্ষেত্রে শ্রম ঘন্টা, বাসস্থান, বীমা প্রভৃতি আইন পাশ হয়। আচ্ছা, আরেকটা তৃতীয়ত হচ্ছে শিল্পগুলোর পার্লামেন্ট সংস্কারে আসা প্রয়োজন দেখা দেয়, ফলে অনেক নতুন নতুন শহর গড়ে ওঠে এবং অনেক পুরাতন শহর ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, জনসংখ্যার ব্যাপক রদবদল হয় এবং এতে পার্লামেন্ট সংস্কারের প্রয়োজন দেখা দেয়। যেহেতু পিআর পদ্ধতি ছিল, তো জনসংখ্যা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তো প্রতিনিধি যে ক্ষমতা বা ভার ওগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায়। বেশি মুনাফার লোভী শিল্পপতিরা দেশের প্রয়োজনের তুলনায় বাড়তি উৎপাদন শুরু করে। দেশের প্রয়োজনের তুলনায় বাড়তি উৎপাদন শুরু করে, বাড়তি পণ্য বিক্রির জন্য বিদেশের বাজার দখলের প্রয়োজনীয়তা দেখাতে এবং এই যে বাজার দখল করার প্রয়োজন, এর থেকে হচ্ছে উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা শুরু হয় এবং সেই প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করে এবং ইউরোপ ছাড়াও অন্যান্য দেশেও এই শিল্প বিপ্লব আস্তে আস্তে প্রসার ঘটে এবং এই কারণে হচ্ছে তারা
আমেরিকা বা বাংলাদেশ বা ভারতবর্ষে আসে উপনিবেশ স্থাপন করেন। এই হচ্ছে শিল্প বিপ্লব।